আজ তো মহারাজের হাব ভাব সুবিধার ঠেকছে না, মনে মনে কেমন যেন ফন্দি আটছে বলে মনে হচ্ছে। তাই তো, মহারাজের আজ আবার এই কি হলো? এমন করে দেখছেন যেন কতকাল দেখেননি আমাদের। আপনি কি কাউকে খুঁজছেন মহারাজ? আমার তো মনে হচ্ছে মহারাজ আমাদের মধ্যে থেকে কাউকে বেছে নিয়ে বিশেষ কোনো কাজের দায়িত্ব দিতে চাইছেন। এই তো বৈদ্য দেখছি প্রায় ধরে ফেলেছে। আর এমন কি সাপ ব্যাং, এতে আর ধরাধরির কি আছে? আছে আছে, আমি সত্তর এক যজ্ঞের আয়োজন করছি, আর সেই উপলক্ষে আমার গুরুদেবকে আমন্ত্রণ জানাতে যেতে হবে। এমন গুরুত্বপূর্ণ কাজের গুরুদায়িত্ব কাকে দেবেন বলে স্থির করলেন মহারাজ? তোমার সেটা না জানলেও চলবে, কারণ মন্ত্রী মশাই থাকতে মহারাজ তোমাকে অন্তত এই দায়িত্ব দেবেন না। সব ব্যাপারে তোমার নাক গলানোর কি দরকার হে বাপু? দায়িত্ব তো বাছাই করা কাউকে না কাউকেই দিতে হবে, কারণ গুরুদেবকে রাজি করিয়ে আনার দায়িত্ব কম নয়। আমার তো মনে হয় গোপালই পারবে যথাযথভাবে গুরুদেবকে এখানে নিয়ে আসতে। হ্যাঁ, গোপালের মতো বিচক্ষণ ব্যক্তি আর কজন আছে? ও মা, এ বলে মন্ত্রী তো ও বলে গোপাল, কে জানে শেষ পর্যন্ত কার যে খুলবে কপাল। আমি বলি কি, এই ব্যাপারটা তবে গোপালই সামলাক। কে না জানে যে গোপাল বেশ গুছিয়ে কথা বলতে পারে। এ কি, মন্ত্রী মশাইয়ের গলায় যে উল্টো সুর! সুর কি আর এমনি এমনি পাল্টেছি? এমন গোলমেলে কাজ সামলাতে না পারলে শেষ পর্যন্ত গোপালেরই মুখ পুড়বে। মন্ত্রীমশাই ভেবেছেন আমার কাঁধে বন্দুক রেখে আচ্ছা সে মজা করবেন, হ্যাঁ? কিন্তু আমি তো সেটা হতে দেব না। তুমি কি কিছু বলবে গোপাল? আমার মতে তো এই কাজে মন্ত্রীমশাইয়েরই যাওয়া উচিত। মহারাজের মহামন্ত্রী গিয়ে বললে গুরুদেব কিছুতেই না করতে পারবেন না। বুঝলাম, তবে এই কথাই থাকলো যে মন্ত্রী আর গোপাল দুজনেই যাবে গুরুদেবকে আমন্ত্রণ জানাতে। কি গো, আজ যে মুখটা একেবারে বাংলার মাছের মতো করে ফিরে এলে? মন মেজাজ তেমন ভালো নেই মনে হচ্ছে। কি করে ভালো থাকবে? ভালো থাকার মতো হয়েছে তাই বা কি? আমি তো জানতাম আমাকে দেখলেই তুমি মুখ ব্যাকাও, তাই এবার আবার বিরক্ত করলো কে? কে আবার? ওই যে মহারাজ। একে যেতে হবে কোন না কোন হাবি যাবি বাবা, এই না মানে বিয়ে মহারাজের গুরুদেবের আস্তানায়, তার উপর সঙ্গে থাকবে কে না গোপাল। ও মা, তাই নাকি? শুধু তুমি আর গোপাল? তবে আর বলছি কি, আর ওই গুরুদেবও নাকি খুব একটা সুবিধার নন। বলো কি, তাই নাকি? আসলে এই সবই মহারাজের চাল, দেখে দেখে আমাদের দুজনকে সিংহের ডেরায় পাঠিয়ে দেওয়া, আর উনি শুধু বসে বসে মজা দেখবেন। তবে আমার তো মনে হচ্ছে সবটাই খারাপ নয়, এটার একটা ভালো দিকও আছে। এর মধ্যে ভালোর আবার কি দেখলে শুনি? ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। এটাই ভালো সুযোগ। যদি গুরুদেবের কাছে গোপালকে ছোট করে নিজের নাম কিনতে পারো, তবে গুরুদেব নিজেই মহারাজের কাছে তোমার প্রশংসা করবে, আর এতে আখিরে তোমারই নাম হবে। এই কথাটা তো তুমি মন্দ বলনি গিন্নি। না 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 না, তবে তো একেবারে আদা জল খেয়ে লাগতে হবে। তাই তো আমি বলি, খাবে পরে, আগে কোমর বেঁধে যাওয়ার তোড়জোড় করো দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, একেবারে গোড়া থেকে এই গোপালকে চাপে রাখতে হবে। কি যে করি মনে ভীষণ ব্যথা। মন্ত্রীর সাথে যেতে হবে চারটেখানি কথা। ব্যাপার কি গো? আজ যে একেবারে ছড়া কাটতে কাটতে ঘরে ঢুকছো দেখছি। বলি তোমার হলোটা কি? নতুন করে কি হবে? যা হওয়ার সেটা হয়েই গেছে গিন্নি। কেন কেন কি হয়ে গেছে? ওই যে মন্ত্রীমশাই যাবেন মহারাজের গুরুদেবের বাড়ি তাকে নিমন্ত্রণ জানাতে, তার সঙ্গে এই হুলো বেড়ালকে মহারাজ ঠিক জুড়ে নিয়েছেন। আমার তো মনে হচ্ছে মহারাজ তোমার উপর ভরসা করেন বলেই তোমাকে পাঠাচ্ছেন। হ্যাঁ, মন্ত্রী মশাই একা সেখানে গেলে নির্ঘাত গন্ডগোল পাকিয়ে আসতেন। হ্যাঁ, মহারাজ যে কার উপর বেশি ভরসা করেন, আমার উপর না নিজের মন্ত্রীর উপর, সেটাই তো বুঝতে পারছি না। তবে তো আরো ভালো হলো। আবার কিসের ভালো? এরপর থেকে মহারাজ কার উপর বেশি ভরসা করবেন সেটা একেবারে না হলে বুঝিয়ে দাও। এই না হলে তুমি আমার গিন্নি? একেবারে মোক্ষম একখানি কথা বলেছো এতক্ষণে। না, এই তককে তককে থাকতে হবে, সুযোগ পেলেই তার সৎ ব্যবহার করতে হবে। আর তারপরেও এই গিন্নিকে মুখ ঝামটা দিতে হবে। হ্যাঁ, আরে ও গিন্নি, চললে কোথায়? উফ, দেখো দেখি কি কাণ্ড। নাও এবার সামলাও।
দিয়েছি। এবার দুজনকে একেবারে একসাথে জুড়ে দেখি এবার কে কি করে। কোথায় কোথায় আবার কি জুড়লেন আপনি মহারাজ? আর ভাঙলেনই বা কখন যে জুড়ে দিলেন? ভাঙা তো ছিলই, মানে মন্ত্রী আর গোপাল তো যাকে বলে একেবারে আদায় কাঁচকলায়, তাই আমি ওদের এবার একেবারে আচ্ছা করে পেঁচ মেরে দিয়েছি। সে না হয় করলেন, কিন্তু করলেন কেন? হবে না গিন্নি, একজন ক্যাচালেও অন্যজন ঠিক আমাকে বাঁচিয়ে দেবে। মানে গুরুদেবকে যেন তেন প্রকারেণ এখানে এনে হাজির করবেই করবে। তার মানে আপনি জেনে শুনে এমন কাজ করেছেন? তবে নয় তো কি, কিন্তু হ্যাঁ, আসল উদ্দেশ্য আর একটা আছে এবং সেটাই বিশেষ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বলুন তো, দুজনকে একসঙ্গে পাঠানোর পেছনে আপনার কোনো অঙ্ক আছে কিনা? তাহলে শোনো, গুরুদেব মানুষ যাচাই করতে পারেন। দুজনের কথাই শুনেছেন গুরুদেব, এখন এই সুযোগে উনি যাচাই করে দেখে নেবেন যে গোপাল আর মন্ত্রীর মধ্যে কার বুদ্ধি বেশি। কি কেমন হবে এক ঢিলে দুই পাখি? দারুণ হবে। সব ব্যাপারটাই আপনার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে মহারাজ। ওহ, আচ্ছা একখানা কাজ দিয়েছেন বটে মহারাজ। না ঘোড়া না পালকি, হেঁটে হেঁটে এই এত দূরের একটা জায়গায় যাওয়া। কষ্ট না করলে কেষ্ট এই না, মানে ওই গুরুদেবের কৃপা পাবেন কি করে মন্ত্রী মশাই? থাক থাক থাক, তোমাকে আর ফুট কাটতে হবে না। গুরুদেবের কৃপা দিয়ে আমার হবেটা কি? সে যার গুরুদেব তিনি বুঝবেন। আমি তো ওই দায়িত্ব থেকে মুক্তি পেলে বাঁচি। ওই তো গুরুদেব স্বয়ং কুটিরের সামনে দাঁড়িয়ে আছেন, যেন আমাদের জন্যই অপেক্ষা করছেন। তবে আর কি, যাই একেবারে ডিগবাজি খেয়ে গুরুদেবের পায়ে গিয়ে পড়ি, যা থাকে কপালে। প্রণাম গুরুদেব। আরে আরে, করো কি? আগে আমি গোপাল, আর উনি মহামন্ত্রী। মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের পাঠিয়েছেন আপনার কাছে। আমার প্রণাম গ্রহণ করুন। বেশ, এসো, তোমরা ভিতরে এসো। হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও কিছুক্ষণ। পথ চলার ক্লান্তি তো বড় কম নয়। না 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 না, তা কি করে হয়? আমার কাছে তো কর্মই ধর্ম, তাই বিশ্রাম কি জিনিস তা তো আমি জানি না গুরুদেব। ব্যাস, মন্ত্রীমশাইয়ের রং বদলানো শুরু হয়ে গেছে। ওই যে এসেই এক ডিগবাজি খেলেন, ওতেই কাজ হয়ে গেছে। বিশ্রাম নিলে গোপাল নিক, ওর পরিশ্রম করার অভ্যাস নেই তো। আমাকে দয়া করে বিশ্রামের কথা বলবেন না গুরুদেব। তা বেশ তো, তবে তুমি না হয় আহারের ব্যবস্থা করো, আমি ধ্যানে বসি। ডাক, প্রথম চটকায় গুরুদেবকে ভালো মতোই ঝটকা দিয়েছি। এবার কাজ দেখিয়ে ওর মনটাও টুক করে জয় করে নেব। আর তার সঙ্গেই গোপাল যে কত বড় অকর্মণ্য সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। কি হলো মন্ত্রীমশাই, ধর্ম পালনের আগে বড় ভাবনায় পড়ে গেলেন মনে হচ্ছে। আমি ভাবি আর না ভাবি তাতে তোমার কি? তুমি নিজের চরকায় তেল দাও না গিয়ে। সে তো বটেই, আপনার ভাবনা আপনি ভাবুন, আমি ভেবে করব কি? যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আহার বানাতে গেলে জ্বালানি সংগ্রহ করতে হবে। ওই জ্বালানি এলে তবেই রান্না করা যাবে। তাই সবার আগে আমি যাব জ্বালানি সংগ্রহ করতে। বেশ, তাই করুন। তবে আমি বরং বিশ্রাম নেই খানিক। হাজার হোক পরিশ্রম করার অভ্যেস তেমন নেই কি না। ভাবলাম হাতের কাছে এই কাঠকুটো পেয়ে যাব, ওইসব দিয়ে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এদিকে তো দেখছি কিছুই নেই। এই বেলা আবার ঘুরে ঘুরে জ্বালানি সংগ্রহ করতে হবে। কি ঝকমারি কাণ্ড রে বাবা! খাল কেটে কি মরতে যে কুমির ডাকতে গেলাম, পারি না। বেশ একচোট জিরিয়ে নেওয়া গেছে, এবার যাই। টুকটুক করে পাশের পেয়ারা, লেবু, কলা বাগান থেকে হাতের কাছে যেমন চাপাই নিয়ে আসি গিয়ে। অল্প হলেও গল্প জমে যাবে। যাক বাবা, শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়নি। এই যা জোগাড় হয়েছে তাই দিয়ে চারটি ঠিক ফুটিয়ে নেওয়া যাবে। বেশ, এবার তবে আমি আহার করব। তার প্রস্তুতি হয়ে গেছে তো? দাঁড়ান, খাবো বললেই আর সঙ্গে সঙ্গে দেবো কি করে? এই তো সবে জ্বালানি কাঠ নিয়ে এলাম, এরপর চালে ডালে ফোটাবো, তারপর তো খেতে দেবো। বড্ড পরিশ্রম করছো দেখছি। তবে এত পরিশ্রমের কি তেমন একটা দরকার ছিল? কি করব বলুন? আমি যখনই যে কাজটা করি সেটাই একেবারে মাথার ঘাম পায়ে ফেলে করি। ওই ফাঁকিবাজি যে আমার ধাতে সয় না গুরুদেব। তবে এই কথা গোপালের ক্ষেত্রে খাটে না।
বলে বলেও তার কিছুতেই কাজে মন বসানো গেল না। তাই নাকি? নয়তো কি, সে তো কোনো কমেরই নয়। দেখুন গিয়ে, হয়তো এদিক ওদিক কোথাও গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি কতকটা ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, তবে সবটা নয়। কাছাকাছি ঘুরঘুর করছিলাম বটে, তবে গায়ে হাওয়া লাগানোর জন্যে নয়, বরং গুরুদেবের আহারের ব্যবস্থা করতে। তার মানে উনুন না জ্বালিয়েই আর প্রস্তুত করে ফেলবে তুমি? মানে আর কিছুই নয়, আজ তো একাদশী, গুরুদেব নিশ্চয়ই ফল আহার করবেন, তাই রান্না করার কি দরকার? একদমই তাই। আজ আমি ফল ভিন্ন অন্য কোনো আহার গ্রহণ করব না। দাও গোপাল, ওই ফল খেয়েই ক্ষুধা নিবৃত্তি করি। যা বাবা, গোপাল তো ফাঁকতালে আচ্ছা বাজি মেরে দিল। কেটে মরলাম আমি, আর নাম কিনলো সেই গোপাল। বেশ, এক মাঘে শীত যায় না। আমিও দেখছি গোপাল আবার কোন কায়দা করে আমাকে কাট করার ধান্দা করে, তারপর আমিও পাল্টা চাল চালবো। এই তো গুরুদেব বিশ্রামে আছেন, যাই এই বেলায় কাজের কাজটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, বিলম্বে লাভ কি? আপনি বরং মহারাজের আমন্ত্রণ পত্রখানা এখনই গুরুদেবকে দিয়ে দিন। গুরুদেব, যে কাজে আসা সেই কাজটা সেরে ফেলি এবার। বড় আশা নিয়ে এসেছি আমরা, নিরাশ করবেন না। মহারাজের পাঠানো এই আমন্ত্রণ পত্রখানা গ্রহণ করুন, আর মহারাজ যে যজ্ঞের আয়োজন করেছেন তাতে যোগদান করুন গুরুদেব। বুঝলাম, তবে এমন ভাবে বললে তো হবে না। হবে না? কিন্তু কেন গুরুদেব? এই আমন্ত্রণ পত্র তো সবার আগে গঙ্গা জল ছড়িয়ে পবিত্র করতে হবে, না হলে তো আমি গ্রহণ করতে পারবো না। নিন, এবার ঠেলা সামলান। ভেবেছিলেন তুড়ি মেরে ঘুরিয়ে উড়িয়ে বেরিয়ে যাবেন, হ্যাঁ? এবার কেমন জাঁতা কলে পড়লেন বুঝুন। কল বলে কল, এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। তবে আমিও কম খুকু নয়, কোন দায় কার ঘাড়ে চাপাতে হয় সেটা আমারও খুব জানা আছে। এ কি, এমন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়লে কেন বাবা? এমনটা যে রীতি, তা কি তোমাদের জানা ছিল না? জানবো না কেন, বিলক্ষণ জানতাম। তবে দোষ যদি কারোর থাকে তবে তা গোপালের গুরুদেব। ওই তো গঙ্গা জল আনতে ভুলে গেছে। নাও গোপাল, এবার কিভাবে কি সামলাবে দেখো। দায় যখন আমার, তখন দায় থেকে উদ্ধার পাওয়ার ব্যাপারটাও আমার উপরে ছেড়ে দিন মন্ত্রীমশাই। এই নিন গুরুদেব, এবার পত্রখানা গ্রহণ করুন। এভাবেই পবিত্র করার কাজটা সেরে ফেললে তুমি। বাবা, তুই সস্তা ভেবেছো চুপি চুপি গুরুদেবকে বোকা বানাবে? গুরুদেব যে কি কঠিন জিনিস সে কি এতক্ষণও বোঝেনি বাবা? আগে গুরুদেব, কথাতেই তো আছে, মন যদি পবিত্র হয় ঘটির জলে গঙ্গা পায়। তা আমি যদি পবিত্র মন নিয়ে এই জল ছেটাই, আর আপনিও যদি পবিত্র মনে তা গ্রহণ করেন, তবে আর এই জল অপবিত্র থাকে কি করে গুরুদেব? সত্যিই তো, পবিত্রতা তো মানুষের মনে। বেশ, দাও, এই আমন্ত্রণ পত্র আমি গ্রহণ করলাম। দেখো কাণ্ড, টেকোটা তো আবার বাজি মেরে দিল। সে যাই হোক, কাজ তো হয়ে গেল। এখন মনে মনে এখান থেকে বিদেয় হতে পারলে বাঁচি। এবার তাহলে আমাদের বিদায় দিন গুরুদেব। আমরা বরং কৃষ্ণনগরে ফিরে গিয়ে আপনার আগমনের অপেক্ষা করি। সোজা কথায় পালিয়ে বাঁচি। তোমরা তোমাদের কাজ করেছো, এবার আমাকেও তো আমার দায়িত্ব পালন করতে হবে। তার মানে তোমরা এতটা পথ ফিরে যাবে, পথে খিদে তেষ্টায় ক্লান্ত হয়ে গেলে সামলাবে কি করে? আগে যে খায় ননি তাকে যোগায় চিন্তামণি, উনি না হয় কিছু একটা ব্যবস্থা করে দেবেন। ও, গোপাল যেন একেবারে বিনয়ের অবতার। গুরুদেবের কথায় গলে গলে পড়ছে, গলে গলে পড়ছে। আমি তোমাদের পথে খাওয়ার জন্য রুটি আর গুড় বেঁধে দিয়েছি, তোমরা যথা সময় খেয়ে নিও। আপনার অশেষ কৃপা গুরুদেব, আমরা ধন্য হলাম। শুধু গুড় আর রুটিতেই গোপাল যা করছে, এর সাথে ঘি মাখন কোপ্তা কালিয়া থাকলে তো মনে হচ্ছে গুরুদেবকে ছেড়ে কৃষ্ণনগরে ফিরতই না। তাতে অবশ্য ভালো বই মন্দ হতো না। না না, তোমরা আর দেরি না করে এবার ধীরে ধীরে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হও। ওহ বাবা, পথ যেন আর শেষই হয় না। হাঁটছি তো হাঁটছি। কেন মন্ত্রী মশাই, আপনার তো কর্মই ধর্ম, তাই আপাতত কর্ম করে যান। তোমার যেন ফুর্তি আর ধরছে না। তেমন কি আর করলাম মন্ত্রী মশাই, এইটুকু না করলে যে এতটা পথ একসাথে হাঁটাটাই মাটি হয়ে যাবে। তুমি হাঁটবে হাঁটো, আমি আর পারছি না। অনেক হেঁটেছি,
এবার এই ঠুকে এখানে বসলাম আমি। এক যাত্রায় আর পৃথক ফল হয় কি করে? আর তাছাড়া আপনাকে পথে ফেলে রেখে আমি বা কোন লজ্জায় একা চলে যাই বলুন? যাক, তাহলে লজ্জা বলে কোনো বস্তু তোমার শরীরে আছে বলছো? আছে বই কি। আপনার মতো নির্লজ্জ তো এখনো হতে পারিনি কি না? বেশ বেশ, বুঝেছি। এখন আজে বাজে না বকে কাজের কাজটা করো দেখি। গুরুদেব যে গুড় রুটি দিয়েছেন সেটা খেয়ে ফেলি। কর্তার ইচ্ছে কর্ম। আপনি যখন বলেছেন তখন না খেয়ে আর উপায় কি বলুন? দেখেছো কাণ্ড? ও গুরুদেব যা লোক, সেটা আরেকবার দেখলে তো গোপাল? হ্যাঁ, আগে এইসব ব্যাপারে আপনার কাছে তো উনি একেবারে শিশু। তবে ভাববেন না, গুরুদেব যা দিয়েছেন সেটা আমরা মিলেমিশেই খাবো। আমি পথিক, আপনাদের সাহায্য পেলে শরীরটাকে একটু চাঙ্গা করতে পারি। বেশ তো, বলুন না কি সাহায্য চান আপনি? আপনাদের কাছে কি কিছু খাবার পাওয়া যাবে? সকাল থেকে পেটে দানা পানি পড়েনি। কেন? হ্যাঁ, আমাদের দেখে কি মনে হচ্ছে যে আমরা দানছত্র খুলে বসেছি? না না না, আসলে এই কাছাকাছি তো তেমন কোনো কিছু চোখে পড়ছে না যে কিনে খাই, তাই। তাই এত কিন্তু কিন্তু করার কি আছে ভাই? আমাদের কাছে যে রুটিগুলো আছে তাতে 3 জনের দিব্যি হয়ে যাবে। যা মোটা মোটা বড় বড় রুটি, তাতে তো 2টো রুটি খাওয়া কঠিন ব্যাপার। তোমার কাছে কঠিন হতে পারে, তবে আমার কাছে নয়। আমি আমার ভাগ ছাড়তে পারি একটাই শর্তে, যদি ভাই তুমি অন্যভাবে পুষিয়ে দাও। সে নিয়ে আপনি ভাববেন না, আমি কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। পরের কথা পরে, এখন এসো ভাই মিলেমিশে খাই। খাওয়ার সময় অত হিসেব নিকেশ মাথায় রেখে লাভ কি? হ্যাঁ, পেটটা পেটটা খানিক ভরলো। এবার আমি আবার ওই লম্বা রাস্তা হাঁটতে পারবো। তবে তার আগে এই 5টা মোহর আপনি রাখুন। আরে আরে, এইসবের আবার কি দরকার? দরকার আছে বই কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আছে, নিজেদের মধ্যে ভাগ করে নেবেন সুবিধা মতো। বাবা যখন গেছে তখন আপনার ভাগ আপনি বুঝে নিন মন্ত্রীমশাই। আমার 3টে রুটি আর আপনার 2টো, তাই 5টা মোহরের মধ্যে 3টে আমার আর 2টো মোহর আপনার। এ ভারী অন্যায় গোপাল, এ ভারী অন্যায়। অধিক আমাদের দুজনের খাবার খেয়ে কৃতজ্ঞ হয়ে মোহর দিয়েছে, এতে আমাদের দুজনেরই সমান ভাগ আছে। আমি আরো অর্ধেক মোহর পাবো, আর আমি তো আমার ভাগ ছাড়বো না। এ কি মন্ত্রীমশাই, 1টা মোহর 8টা মোহর বড় কথা নয়। তবে আমি বলি কি, আপনার ভাগের ধরনটা ঠিক হচ্ছে না। হিসেব করে দেখলে 4খানা মোহর আমার প্রাপ্য হয় আর 1খানা আপনার। কি সর্বনাশ! আরো ভাগ কমিয়ে দেওয়ার ফন্দি আটছো? তার মানে তুমি সোজা কথায় ভাগ দেবে না? তবে তো আমিও বেকার রাস্তা নেব। এমনি মেনে নিলে ভালো হতো, তবে মানলে না যখন, তখন চলো মহারাজের কাছে ফিরে গিয়েই বিচার চাইবো। উনিই বলে দেবেন আমার প্রাপ্য ঠিক কতটা। কি জানি মন্ত্রী আর গোপালের ফিরতে এত দেরি হচ্ছে কেন? আবার কোনো রকম বিপদ আপদ ঘটলো না তো? আমার তো মনে হচ্ছে আপনি ডেকে আনতে বলেছেন আর ওরা একেবারে ধরে আনছে। না 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 না, গোপাল যখন আছে তখন কোনো রকম হঠকারী সিদ্ধান্ত সে নেবে না। কেন? গোপাল এমন কি মহান যে সে কোন ভুল করতে পারবে না? উমা, কোথায় মন্ত্রী, কোথায় গোপাল? তার জন্য আমরা করছি নিজেদের মধ্যে গোলমাল। এই তো বলতে না বলতেই দুজনেই এসে হাজির। যাক, এবার গোলমাল সরিয়ে রেখে আমরা শুনি তোমাদের কীর্তিকলাপ। নিজেদের গুণের কথা নিজেরা কি করে বলি মহারাজ? গুরুদেবকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা তো সামলে ফেলেছি, কিন্তু শেষটা যে ভালো হলো না। সে কি কথা? শেষ ভালো যার সব ভালো তার, তবে তো সবটাই মাটি হয়ে গেল। এই কি কথা শুনি গোপাল? আগে মহারাজ, শেষটা তো আপনি করবেন, সেই আশাতেই তো মন্ত্রীমশাই ছুটে ছুটে এলেন আপনার কাছে। ব্যাপারটা কি মন্ত্রী? আগে মহারাজ, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। না মানে গুরুদেবের দেওয়া রুটি সবে খেতে যাব, অমনি এক পথিক এসে খাবারের ভাগ চাইলো। তাকে আমার ভাগের 2টো রুটি আর গোপাল তার ভাগের 3টে রুটি, এই 5টা রুটি থেকে কিছুটা কিছুটা দিয়ে খাইয়ে দিতেই হলো বিপত্তি।
বাকিটা আমি বলি মহারাজ। সেই পথিক খুশি হয়ে 5টি মোহর দিয়ে চলে গেলে মন্ত্রীমশাই 2.5খানা করে মোহরের ভাগ চাইছেন। আমি যতই বলি 4টে মোহর আমার আর 1টা মোহর ওনার, উনি কিছুতেই মানতে চান না। তুমি ভাবলে কি করে যে উল্টোপাল্টা কিছু একটা বলে আমাকে বোকা বানালেই আমি বোকা হয়ে যাব? আপনি বলুন মহারাজ, এটা কোনো হিসাব হলো? সত্যি তো গোপাল, এরকম ভাগ করেছো কেন? তবে গোড়া থেকেই শুনুন মহারাজ, একটা রুটির 3টে টুকরো করা হয়েছিল, তাহলে 5টা রুটি থেকে 15টা টুকরো বেরিয়েছিল। সবাই 5টা করে টুকরো খেয়েছে। বেশ, সত্যি কথা বলো দেখি মন্ত্রী, তুমি নিজের রুটি 6টা টুকরোর মধ্যে 5টা নিজে খেয়েছো আর 1টা লোকটাকে দিয়েছো কিনা? হ্যাঁ মানে তাই তো খেয়েছিলাম মনে হচ্ছে। আর আমার স্পষ্ট মনে আছে নিজের ভাগের 9টা টুকরোর মধ্যে 5টা নিজে খেয়েছি আর 4টে টুকরো লোকটাকে দিয়েছি। তাই 5টা মোহরের মধ্যে 4টে আমার আর 1টা মন্ত্রীমশাইয়ের প্রাপ্য। অকাট্য যুক্তি, ন্যায় বিচার করলে তো এমনটাই হওয়ার কথা। এই কি, আমার কি সৌভাগ্য! গুরুদেব, আপনি এসে গেছেন গুরুদেব। হ্যাঁ, আসতে তো আমাকে হতোই, তবে এই নিমন্ত্রণের সূত্রে একটা ব্যাপার যেটা যাচাই করলাম, আমি সেটা সবার আগে জানাতে এলাম। হ্যাঁ 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 গুরুদেব বলুন, আমি তো সেটা জানার জন্যই উদ্গ্রীব হয়ে আছি। স্বীকার করতে বাধা নেই যে যেমনটা শুনেছিলাম সেটাই ঠিক। বাস্তবিকই গোপালের বুদ্ধি আছে। তার বুদ্ধির পরীক্ষা নেব বলেই আমি 5টা রুটি দিয়েছিলাম আর তারপর আমার এক শিষ্যকে পাঠিয়েছিলাম মোহর দিয়ে। তাহলে আমার উদ্দেশ্য সফল হয়েছে। গুরুদেবের নেওয়া বুদ্ধির পরীক্ষায় গোপাল সসম্মানে পাশ করেছে। তার মানে পুরো ব্যাপারটাই সাজানো ঘটনা। ঘটনা যেমনই সাজান, 1টার বেশি মোহর কিন্তু আমি আপনাকে দিচ্ছি না মন্ত্রীমশাই।